থেকে আজ পর্যন্ত বাংলাদেশে একটি আদর্শিক আইডিওলজিক্যাল ধারার ভিত্তিতেই শ্রমিক আন্দোলন পরিচালনা করছে। অন্যান্য শ্রমিক আন্দোলনের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল একটি পার্থক্য। অন্যান্য শ্রমিক আন্দোলন হলো শুধুমাত্র দাবি দেওয়া আদায় করা, বার্গেনিং করা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার নাম দিয়ে শ্রমিকদেরকে বিক্রি করে দেওয়া, এটাই হলো অন্যান্য শ্রমিক সংগঠনে তাদের অতীতের ইতিহাস থেকে আমরা সেটাই পাই। আমি কোনো শ্রমিক আন্দোলন অন্যান্য সংগঠন যারা আছেন তাদের বিরোধিতা করছি না, তাদের সমালোচনা করছি না। অতীত ইতিহাস থেকে এটাই প্রমাণিত হয়, ওনারা শ্রমিকদের দাবি দেওয়া আদায় করার নাম দিয়ে বার্গেনিং অর্গানাইজেশন দল হিসাবে শ্রমিকদের স্বার্থ দেখিয়ে দিয়ে পুঁজিবাদীদের স্বার্থ তারা রক্ষা করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের স্বার্থ রক্ষা করেছে অন্যান্য শ্রমিক আন্দোলনগুলো। একটি শ্রমিক আন্দোলন, সেটা হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তৎকালীন পাকিস্তান আমলেও আমরা শ্রমিক আন্দোলন দেখেছি, স্বাধীনতার এই 53 বছরেও আমরা শ্রমিক আন্দোলন দেখলাম। বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা, তাদের মান উন্নয়ন, তাদেরকে আদর্শের ভিত্তিতে গড়ে তোলা, একজন মুসলমান হিসাবে তাদেরকে মোমেন বান্দা হিসাবে গড়ে তোলার জন্য চারিত্রিক সংশোধন অন্য কোনো শ্রমিক অঙ্গ নয়, তাদের প্রশিক্ষণ বা তাদের কোনো কর্মসূচি নেই। আমাদের শ্রমিক ভাইদের মাঝে দ্বীনের দাওয়াত এবং দ্বীন অনুসারে, ইসলাম অনুসারে আমাদের মুসলমানদেরকে তাদের মান উন্নয়ন করে তাদেরকে মুভমেন্ট করা, তাদেরকে মুসলমান হিসাবে তাদের জীবন চরিত গঠিত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত অনুসারে গঠন করার ক্ষেত্রে একমাত্র কর্মসূচি আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে এই যে আপনারা মাথায় টুপি দিয়ে বসেছেন, এই যে একটা আচার এবং এই যে একটা সংস্কৃতি, এই যে একটা সভ্যতা এখানে গড়ে উঠেছে, এটার অবদান হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। অন্যান্য শ্রমিক আন্দোলন যারা আছে আপনারা দেখবেন তাদের মধ্যে নামাজের কোনো প্রশিক্ষণ নেই, কোরআন অধ্যয়নের কোনো প্রশিক্ষণ নেই, হাদিস অধ্যয়নের কোনো প্রশিক্ষণ নেই, হারাম হালাল বিচার করে জীবনযাপন করার কোনো প্রশিক্ষণ নেই। এই প্রশিক্ষণগুলো আছে একমাত্র বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বৃহত্তর ইসলামী আন্দোলনের একটি বিশাল সহায়ক শক্তি। প্রিয় ভাই সব, বিশ্বের মধ্যে শ্রমিক আন্দোলন আর বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্দোলন, আজকে পৃথিবীতে 4টা শক্তি, একটা হলো আমেরিকা, আরেকটা হলো রাশিয়া, আরেকটা হলো ইউরোপীয় ইউনিয়ন, আরেকটা হলো চায়না, আরেকটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান। আজকে এই বিশ্ব শক্তি যারা আছে, রাশিয়ার বিপ্লব, চায়নার বিপ্লব, এরপরে পাশ্চাত্যের অগ্রগতি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, আর হলো হিন্দুস্তান ভারত। আপনি যদি সেখানে শ্রমিকদের অবস্থা পর্যালোচনা করেন তাহলে দেখবেন সেই বিশ্বের পাশ্চাত্যের বিশ্ব সভ্যতার মধ্যে শুধু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পৃথিবীতে যেই মান রক্ষা করার কথা আমরা বলে থাকি, সেটা হলো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা আর অস্ট্রেলিয়া আর ফ্রান্স। সেখানে শ্রমিকদের জীবনমান, আর আমাদের এশিয়া উপমহাদেশে আজকে আফ্রিকা সহ এইখানে শ্রমিকদের মান জীবনযাত্রা আকাশ পাতাল একটা পার্থক্য। আজকে পাশ্চাত্য ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, সেইখানে শ্রমিকেরা যে অধিকার পায়, সেই অধিকার আমাদের এশীয় উপমহাদেশে আমরা যারা শ্রমজীবী মানুষ আমরা সেই অধিকার পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। আমেরিকা আজকে 192টা দেশের মধ্যে
172টা দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। এই 172টা সামরিক ঘাঁটির মাধ্যমে তারা সারা বিশ্বকে আজকে তারা তাদের আঙ্গুলি হেলনের মাধ্যমে তারা পরিচালনা করছে। তারা অর্থনৈতিক দিক থেকে আজকে যেইভাবে অগ্রগতি এবং উন্নতি লাভ করেছে, আর আমরা আসিয়া তার থেকে আজকে প্রায় 162 ধাপ নিচে বাংলাদেশ অবস্থান করছে। অর্থাৎ 162 ধাপ নিচে আমাদের শ্রমিকদের অবস্থান। বাংলাদেশে পাকিস্তান আমলেও শ্রমিকেরা অধিকার হারাচ্ছিল। আজকে 53 বছরে আমাদের শ্রমিক বন্ধুরা, শ্রমিক ভাইয়েরা আজকে আমরা অধিকার হারা। আমাদেরকে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য আন্দোলন করতে হয়। অর্থনৈতিক দিক থেকে তো বাংলাদেশের অবস্থা আমি শেষের দিকে আপনাদের কাছে বর্ণনা করব। আজকে চায়না এবং রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সেখানে শ্রমিকদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, 5টা মৌলিক অধিকার, এগুলো কি আমাদের অধিকার না আমাদের পাওনা, না আমাদেরকে সরকার এগুলো দয়া করে দেন? এই ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের শ্রমিকদের মাঝে ক্লিয়ার না। সাংবিধানিকভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা হলো মৌলিক আমাদের চাহিদা নয়, মৌলিক এগুলো হলো আমাদের অধিকার। আপনি একটি রাষ্ট্র এবং গঠন করবেন আর সেখানে সরকার গঠন করবেন, অথচ মানুষ বেকার থাকবে, শ্রমিকেরা অধিকার হারা হবে, দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতে হবে, এটা রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না। আজকে আমাদের 53 বছরে আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় গিয়েছে, তারা শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা করেছে। শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে সমস্ত সরকারগুলো শ্রমিকদের যে অধিকার দেওয়ার কথা, সেই অধিকার তারা শ্রমিকদেরকে দেয় নাই। আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে শিল্পনীতি, শিল্প কারখানা নীতি, আজকে সময় নাই, জুমাবার ইনশাআল্লাহ অন্য সময় কোনোদিন জিএসটি হবে, আমি বিস্তারিতভাবে পড়েছি। আজকে আমাদের শিল্পনীতি, আমাদের বাণিজ্য নীতি, আমাদের শ্রমনীতি সুস্পষ্টভাবে সংবিধানের মধ্যে এগুলোর কোনো উল্লেখ নাই। এই জন্যই তো আজকে কথা এসেছে সংবিধানকে সংশোধন করতে হবে, সংবিধানকে সংস্কার করতে হবে। এখন যে সংবিধান, এই সংবিধান নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করে নাই, শুধুমাত্র একটা সরকারকে সেভ করার জন্য, কার্ড দেওয়ার জন্য এই সংবিধানটা রচিত হয়েছে। তাই আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই কর্মী সম্মেলনে আমি আমার প্রিয় কর্মী ভাইদেরকে অনুরোধ করবো, আসো বাংলাদেশে আমরা আজকে প্রায় 70 লাখের কাছাকাছি আমরা আজকে বেকার, চাকরি নাই, স্কুল কলেজে লেখাপড়ার করে একটা চাকরির জন্য হন্য হয়ে আমাদেরকে ঘুরতে হয়। এরকম কেন হবে? আমরা যদি আমেরিকা বেকার ভাতা দিতে পারে, ফ্রান্স যদি বেকার ভাতা দিতে পারে, কানাডা যদি বেকার ভাতা দিতে পারে, তাহলে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে বিশ্বের মধ্যে 162তম দরিদ্র একটি দেশ হিসাবে আমরা আজকে দিন যাপন করছি। আজকে 53 বছরে, এই 54 বছরে আমরা করব, আমরা বাংলাদেশকে সত্যিকার 71 সালে স্বাধীনতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখনো পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব হয় না। প্রিয় শ্রমিক ভাইয়েরা, প্রিয় আমার উপস্থিতি, সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা রেকর্ড করবেন 18 বছর যারা ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে? 1 নম্বরে বাংলাদেশকে তারা একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বিশ্বের দরবারে অসম্মানিত করেছে। আমরা আজকে দুর্নীতিগ্রস্ত একটি দেশ।
আজকে দাবি করব ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হলো ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা মাননীয় তার সরকার। এটা জনগণের ২০ কোটি মানুষের আস্থা এবং সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে দাবি করুন 18 বছরে যত দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, ফ্যাসিস্ট, গণতন্ত্র হত্যা করেছে, সেন্টিগ্রেড করেছে, কিশোর গ্যাং করেছে, সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 18 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে ধ্বংস করেছে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী শেখ হাসিনা সহ আইনের আওতায় এনে বাংলাদেশের বিচার করতে হবে। প্রিয় ভাই, শুধু বিচার নয়, ফেসবুকে দেখতেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছেন আমি তোমাদের খুব কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাব। এত সুতার আছে কাছে, এটা ডক্টর ইউনূসের সরকার। শর্ট করে কোথায় ঢুকবেন? শর্ট করে যদি ঢুকে ওই পদ্মা নদীতে ডুবে মরতে হবে। আপনি শর্ট করে ঢুকবেন না, আমরাই আপনাকে নিয়ে আসবো আর বিচার করে ফাঁসি নিশ্চিত করবো। আজকে ব্যাংকে টাকা নেই, আপনি 1 লাখ টাকার চেক নিয়ে গেলে আপনাকে 5,000 টাকা দেবে। টাকাগুলো গেল কোথায়? সম্মানিত উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনাকে আমরা সূর্য সন্তান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী উপাধি দেব। আপনি যেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন সেগুলো যদি বাস্তবায়িত হয়, আমার ব্যাংকের টাকা যেই সমস্ত ব্যক্তির হাতে চলে গিয়েছে সব টাকা ইনশাআল্লাহ উদ্ধার হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আমার ব্যাংকগুলো আবার সচল হবে। যারা ব্যাংক থেকে লুটেরারা, আপনি আমি চিকিৎসার জন্য 1 লাখ টাকা ব্যাংক থেকে পাই না, আমার কৃষক কৃষি কাজ করার জন্য 2 লাখ টাকার লোন পাই না, আর একজনের লোন ইসলামী ব্যাংক থেকে অর্ধেক, অর্থাৎ 1,34,000 কোটি টাকা শুধু একটা ব্যক্তি নিয়ে নিয়েছে। তো এইটার জন্য দায়ী কি আমি তাকে দেব না শেখ হাসিনাকে দেব? শেখ হাসিনা। এই টাকা লুট করেছ তুমি আর তোমার পরিবার। বাপের সম্পত্তি, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। এই লজ্জা রাখার জায়গা কোথাও আছে? প্রধানমন্ত্রী যদি নিজে বলেন আমার পিয়ন চোর, তাহলে আপনি চোরকে এতদিন আপনার ব্যক্তিগত সহকারী পিএস কিভাবে রাখবেন? তাকে গ্রেফতার করলেন না কেন? আমার ভাইয়েরা, আপনারা তো বলছেন চোর না, সে ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার, দেশটাকে সর্বশান্ত করে দিয়েছে। আজকে আইন শৃঙ্খলা, এইমাত্র আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের বয়স হল সর্বসাকুল্য 35 দিন। এই 35 দিনের মধ্যে দাবি দেওয়া, হ্যাঁ দাবি দেওয়াদের আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা এতদিন কোথায় ছিলেন? 18 বছর রাস্তায় নামতে পারলেন না, আর 35 দিনের সরকারের সময় আপনারা রাজপথে নামতেছে। নামেন, একটু সময় দেন, কয়েকটা দিন যান। আগামী জুন মাসে একটা বাজেট কি
এরপরে দাবি দেওয়া আদায় করার জন্য নামেন না। আপাতত রাস্তায় না নেমে আপনারা ঘরের ভিতরে সভা সমাবেশ করে আপনাদের বক্তব্য পেশ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে কি ছাত্রলীগে মিছিল করে না অন্যরা মিছিল করে, প্রশাসন এটা টের পায় না। শেষ পর্যন্ত আমাদের এই আচরণের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হতে পারে। এরপরে হলো অস্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আওয়ামী লীগের কাছে ক্যান্টনমেন্টের মতো প্রত্যেকটা নেতা কর্মীর অস্ত্র আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশে নির্বিচারে গুলি চালিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ছোট্ট বাংলাদেশে আপনারা বাংলাদেশকে বেআইনি হস্তে একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমিক কল্যাণ ফেডারেশনে শ্রমিক ভাইদের কামে করে ওঠা বাংলাদেশের অর্থনীতি, শ্রমিক ভাইদের ঘামে গড়ে ওঠা বাংলাদেশের উন্নয়ন, এই দেশকে যদি রক্ষা করতে হয় আওয়ামী লীগের অস্ত্রগুলো অতি সত্বর উদ্ধার করতে হবে। এরপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা